আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা অনুশীলনী ১ এর বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আমাদেরকে এখানে বলা হলো সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। 7.26 পৌনঃপুনিক, 4.237 পৌনঃপুনিক। সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলতে আসলে কি বোঝায়, আসলে আমরা একটু সেটা বোঝার চেষ্টা করি। সদৃশ বলতে হচ্ছে একই রকম, অর্থাৎ আমাদেরকে যেই সংখ্যাগুলো দিবে এখানে দশমিকের পরে যেন অঙ্ক সংখ্যা সমান থাকে। দশমিকের পরে অঙ্ক সংখ্যা যেন সমান থাকে, অর্থাৎ দশমিকের পরে যদি 3টা অঙ্ক থাকে তাহলে সবার ক্ষেত্রেই যেন দশমিকের পরে 3টা করে অঙ্ক থাকে। দশমিকের পরে যদি 5টা অঙ্ক থাকে তাহলে সবার ক্ষেত্রেই যেন দশমিকের পরে 5টা অঙ্ক থাকে, অর্থাৎ অঙ্ক সংখ্যা সমান হইতে হবে। এটা হচ্ছে সদৃশ। অঙ্ক সংখ্যা সমান হইতে হবে। এখন সেই অঙ্ক সংখ্যা সমান হইতে গিয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে অনাবৃত আবৃত্ত এরাও যেন ঠিকঠাকভাবে থাকে। যদি আমি দেখি যে অনাবৃত অঙ্ক 2টা, তাহলে সব জায়গাতেই যেন অনাবৃত অঙ্ক 2টা করে থাকে। যদি আমি দেখি আবৃত্ত অঙ্ক 3টা, তাহলে সব জায়গাতে যেন আবৃত্ত অঙ্ক 3টা করে থাকে। তাহলে অনাবৃত অঙ্ক 2টা, আবৃত্ত অঙ্ক 3টা, টোটাল 5টা অঙ্ক। তাহলে পরের সংখ্যাতেও যেন অনাবৃত 2টা, আবৃত্ত 3টা, 5টা অঙ্ক। পরের সংখ্যাতেও যেন অনাবৃত 2টা, আবৃত্ত 3টা, 5টা অঙ্ক। এখানে কিন্তু মান সমান হইতে হবে না, যে অনাবৃত অঙ্কর সবার মান 2 হইতে হবে, 2 2 2 2, আবৃত্ত অঙ্ক সবার মান 3 হইতে হবে, এটা না। কিন্তু অঙ্ক সংখ্যা, অর্থাৎ অনাবৃত অঙ্ক, এখানে 2টা অঙ্ক আছে যারা অনাবৃত, মানে পৌনঃপুনিক ছাড়া, তাহলে সবার ক্ষেত্রেই যেন অনাবৃত অঙ্ক 2টা হয়। আবৃত্ত অর্থাৎ পৌনঃপুনিক সহ 3টা অঙ্ক, তাহলে সবার ক্ষেত্রে যেন 3টা করে অঙ্ক থাকে। এটা হচ্ছে সদৃশ। আমি যদি একটু আপনাদেরকে নোটের মধ্যে লিখে দেখাই, যেমন একটা অঙ্ক লিখলাম, তারপরে দশমিক বিন্দু দিয়ে এবার অনাবৃত অঙ্ক লিখলাম 2টা, আর আবৃত্ত অঙ্ক লিখলাম 3টা। এই জিনিসটা আমি এখন আবার একটু কপি করে লিখে ফেলি। এই জিনিসটাই আমি আবার কপি করে লিখে ফেলি। আচ্ছা, এখন দেখেন যে বিষয়টা, সেটা হচ্ছে এখানের মধ্যে আমি এই 3টা অঙ্কের উপরে আমি পৌনঃপুনিকের ফোঁটা দিলাম। এই 3টা অঙ্কের উপরে পৌনঃপুনিক, এই 3টা অঙ্কের উপরে পৌনঃপুনিক, এই 3টা অঙ্কের উপরে পৌনঃপুনিক। যদি কোনো অঙ্কের বামেরটা এবং ডানেরটার উপরে যদি পৌনঃপুনিক থাকে, তাহলে মাঝেরটার উপরেও পৌনঃপুনিক আছে। তো এখন দেখেন, আমরা দেখতেছি এই যে সংখ্যাটা, যদি আপনাদেরকে একটু লিখে দেখাই, 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9 1। আচ্ছা, তো দেখেন যে বিষয়টা লিখলাম, আন্দাজে লিখলাম, কিন্তু মূল বিষয়বস্তুটা কি, সেটা হচ্ছে আমরা দেখতেছি দশমিকের পরে অনাবৃত অঙ্ক 2টা। এই সংখ্যাটার মধ্যেও দশমিকের পরে অনাবৃত অঙ্ক 2টা, এই সংখ্যাটার মধ্যেও দশমিকের পরে অনাবৃত অঙ্ক 2টা। তাহলে অনাবৃত অঙ্ক কয়টা? 2টা, মানে পৌনঃপুনিক ছাড়া অনাবৃত অঙ্ক কয়টা? 2টা। সব জায়গাতে 2টা করে, তাই না? সব জায়গাতে 2টা করে। এই তো মিলছে। আচ্ছা, আবৃত্ত অঙ্ক এখানে 3টা, এখানেও 3টা, এখানেও 3টা। ওয়াও, সব জায়গাতে মিলছে। তো যখন আমরা দেখতে পাবো যে আমাদেরকে যেই সংখ্যাগুলো দেওয়া হবে সেখানে দশমিকের পরে, মনে রাখতে হবে দশমিকের আগে কোনো কাজ নাই। দশমিকের আগে সমান হোক না হোক এটা দেখারই দরকার নাই, যেমন তা হোক। দশমিকের পরে আমাদেরকে মূল বিষয়বস্তুটার দিকে খেয়াল করতে হবে। দশমিকের পরে অনাবৃত অঙ্ক যেন সব জায়গাতে সমান হয়। অনাবৃত অঙ্ক সংখ্যা, এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা 2টা, অনাবৃত অঙ্ক সংখ্যা 2টা, অনাবৃত অঙ্ক সংখ্যা 2টা, সব জায়গাতে সমান। আবৃত অঙ্ক সংখ্যা যেন সমান হয়। এখানে আবৃত অঙ্ক সংখ্যা 3টা, এখানেও 3টা, এখানেও 3টা, সব জায়গাতে সমান। এমন না যে অনাবৃত 2টা তো আবৃত 2টা, এমন না, এটা না। অনাবৃত সব জায়গাতে সমান, আবৃত অঙ্ক সংখ্যা সব জায়গাতে সমান। যখন আমরা এইরকমটা তৈরি করতে পারবো, তখন আমরা বলবো এই সংখ্যাগুলো হলো সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। এই সংখ্যাগুলো হলো সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক, ওই যে পৌনঃপুনিক আছে, তাহলে আবৃত দশমিক সংখ্যা। আর যেহেতু এখানের মধ্যে দশমিকের পরে অনাবৃত সব জায়গাতে সমান, আবৃত অঙ্ক সংখ্যা সব জায়গাতে সমান, সুতরাং এদেরকে আমরা বলবো সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। ক্লিয়ার? আমরা বুঝতে পারছি? আচ্ছা, এখন আসেন কিভাবে করে এই অঙ্কগুলোর ফলাফল বের করতে হয়, আমরা কিভাবে করে এদেরকে সদৃশ বানাবো। এই জন্য আমরা যেই কাজটা করবো, খাতার এক পাশে
আমরা রাফ করে ফেলবো। আর যখন আপনারা বুঝে যাবেন, আপনাদের আয়ত্তে চলে আসবে, তখন আপনাদেরকে রাফও করতে হবে না, আপনারা মুখে মুখে হিসাব করে ফেলতে পারবেন, মুখে মুখে হিসাব করে ফেলতে পারবেন। দেখেন এই যে 7.26 পৌনপুনিক, এই সংখ্যাটার মধ্যে দশমিকের পরে অনাবৃত অঙ্ক কয়টা, মানে পৌনপুনিক ছাড়া দশমিকের পরে অনাবৃত অঙ্ক একটা, আমরা লিখলাম একটা। আবৃত অঙ্ক কয়টা, একটা। আচ্ছা, এবার এই সংখ্যাটাতে আসি, দশমিকের পরে অনাবৃত অঙ্ক কয়টা, দুইটা। আবৃত অঙ্ক কয়টা, একটা। আচ্ছা ঠিক আছে, এখন নিয়ম হচ্ছে অনাবৃতর ক্ষেত্রে একটা দুইটা, তাহলে বেশি কোনটা, দুইটা। একটা দুইটা, বেশি কোনটা, দুইটা। আচ্ছা দুইটা। আবৃত্ত, আবৃত্তর ক্ষেত্রে লসাগু করতে হবে, আবৃত্তর ক্ষেত্রে লসাগু করতে হবে। এক এবং একের লসাগু এক। তাহলে অনাবৃতর ক্ষেত্রে লসাগু না, বেশি কয়বার, কয়বার, এখানে একটা অঙ্ক অনাবৃত, এখানে দুইটা অঙ্ক অনাবৃত, তাহলে বেশি, বেশি কয়টা অঙ্ক অনাবৃত, বেশি দুইটা অঙ্ক অনাবৃত। অনাবৃত অঙ্ক সংখ্যার মধ্যে বেশি কোনটা, এটা দুইটা অঙ্ক। আর আবৃত্তর বেলায় লসাগু, তো 2 আর 1 মোট কত হয়, 3। এই যে 2 আর 1 মোট কত হয়, 3। এ থেকে আমরা বুঝলাম যে আমি যখন এই সংখ্যাগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে যাব, তখন দশমিকের পরে মোট 3টা অঙ্ক হবে। দশমিকের পরে মোট 3টা অঙ্ক হবে। দশমিকের পরে কয়টা অঙ্ক হবে, 3টা অঙ্ক হবে। দশমিকের পরে মোট 3টা অঙ্ক হবে। দশমিকের পরে 1 2 3, 3টা অঙ্ক হবে। আচ্ছা, দশমিকের পরে 3টা অঙ্ক হবে। তারপরে কি, তারপরে হলো সেই 3টা অঙ্কের মধ্যে আবার ভাগ আছে, অনাবৃত 2টা আর আবৃত্ত একটা। ওই যে আপনারা যে আমি লিখে দেখালাম, এই যে এখানে অনাবৃত 2টা, আবৃত্ত একটা। তাহলে দশমিকের পরে 3টা অঙ্ক হবে, এর মধ্যে 2টা অঙ্ক হবে অনাবৃত, একটা অঙ্ক হবে আবৃত্ত। ঠিক আছে, তাহলে আমি দেখব যে উভয় সংখ্যার মধ্যেই অনাবৃত 2টা 2টা করে আছে, আবৃত্ত একটা একটা করে আছে, তাহলে মানে সব জায়গাতে সমান হয়ে গেছে। এদেরকে আমরা বলবো সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ। তাহলে আমাদের যেই অঙ্কটা আমরা এখন সেটা করি। আমাদের এখানে বলা আছে 7.26 পৌনপুনিক। আমি এখন নিজে লিখে করে দেখছি। তো দেখেন এখানের মধ্যে যেই কাজটা করব, আমরা 7 পয়েন্ট লিখে ফেলবো, কারণ দশমিকের আগে আমাদের কোনো কাজ নাই। এখন দশমিকের পরে অনাবৃত অঙ্ক হইতে হবে 2টা। আমরা দশমিকের পরে থাকা 2টা অঙ্ক চোখ বন্ধ করে লিখে ফেলবো। কোনো পৌনপুনিক আছে না নাই, কার উপরে আছে দেখার দরকার নেই। দশমিকের পরে থাকা 2টা অঙ্ক আমি লিখে ফেলবো, কারণ আমাকে আগে অনাবৃতর শর্ত মানতে হবে, তারপরে আবৃত্তর শর্ত মানতে হবে। আগে অনাবৃত্তর শর্ত মানতে হবে, তারপরে আবৃত্তর শর্ত মানতে হবে। তাহলে অনাবৃত্ত অঙ্ক হবে 2টা, তো দশমিকের পরে থাকা 2টা অঙ্ক আমি ডাইরেক্ট লিখে ফেলবো, ব্যাস। এবার আমাকে আবৃত্ত অঙ্ক লিখতে হবে একটা। আচ্ছা, আবৃত্ত মানে পৌনপুনিক আছে কার উপরে, 6-এর উপরে। আমি এখন সেই 6 লিখব, এখন। হ্যাঁ, এখন খেয়াল করে দেখেন, অনাবৃত অঙ্ক 2টা, এই জন্য দশমিকের পরে থাকা 2টা অঙ্ক আমি লিখে ফেলছি। এখন আবৃত্ত অঙ্ক লিখতে হবে একটা, তো আবৃত্ত কার উপরে ছিল, এই 6-এর উপরে। আমি এখন তাকে লিখতেছি একবার। কয়বার, একবার, ব্যাস। এবার আসুন পরবর্তী সংখ্যাটা 4.237, 4.237 পৌনপুনিক। কার উপরে পৌনপুনিক, 7-এর উপরে পৌনপুনিক। ওকে ঠিক আছে, 4. এবার দেখেন অনাবৃত অঙ্ক 2টা হইতে হবে, দশমিকের পরে থাকা 2টা অঙ্ক আমি লিখে ফেলবো, 2টা অঙ্ক আমি লিখে ফেলবো। আচ্ছা, আবৃত্ত অঙ্ক একটা, তো এখানে দেখেন আবৃত্ত, এই যে 7-এর উপরে পৌনপুনিক আছে, তাহলে আবৃত্ত অঙ্ক একটা লিখতে হবে। আমি পৌনপুনিকের চিহ্নটা দিয়ে দিব। এখন খেয়াল করে দেখেন, কিছুক্ষণ আগে পর্যন্ত সংখ্যা ছিল এরকম, দশমিকের পরে একটা অনাবৃত, দশমিকের পরে 2টা অনাবৃত, দশমিকের পরে একটা আবৃত্ত, দশমিক পরে একটা আবৃত্ত। এখানে তো মিল ছিল না, একটা 2টা মিল ছিল না। কিন্তু এখন তাকাই দেখেন, দশমিকের পরে 2টা অনাবৃত, 2টা অনাবৃত, একটা আবৃত্ত, একটা আবৃত্ত, সব সমান হয়ে গেছে না। অঙ্ক সংখ্যা, অনাবৃত অঙ্ক সংখ্যা 2টা 2টা, আবৃত্ত অঙ্ক সংখ্যা একটা একটা, সমান হয়ে গেছে। এই জন্য এদেরকে বলা হবে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এই যে 2টা সংখ্যা দিল, এদেরকে যখন আমরা সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে রূপান্তর করব, তখন ফলাফল এইটা হবে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম। এখানে যেটা দিল, এটা আমরা এখানে বাংলায় লিখে দিছি, এই যে বাংলায় লিখে দিছি। এই 2টির ক্ষেত্রে আবৃত্ত দশমিকে অনাবৃত
অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে একটা এবং দুইটা। এখানে অনাবৃত অংশে অঙ্ক সবচেয়ে বেশি দুইবার আছে, এই যে এখানে একবার এখানে দুইবার, সবচেয়ে বেশি দুইবার আছে, তাই অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে দুইটি। এবার আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা এখানেও একটা এখানেও একটা, তো 1 ও 1-এর লসাগু হলো 1, অর্থাৎ একটা অঙ্ক হবে। কয়টা অঙ্ক হবে? একটা অঙ্ক হবে। আমরা এরপরের বাকি অংশ আপনাদেরকে ইতিমধ্যে লিখে দেখাইছি। এবার আসেন আরেকটা প্রশ্নের মধ্যে যাই। আশা করি এখন আর বুঝাইতে আর বেশি কথাবার্তা বলতে হবে না, একদম ইজি, একদম ইজি। আচ্ছা, আমরা কি মুখে মুখে করতে পারবো? মুখে মুখে করতে পারবো। সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। দশমিকের পরে অনাবৃত অঙ্ক একটা, দশমিকের পরে অনাবৃত অঙ্ক একটা। ও তাহলে একটা একটা, তাহলে তার তো বেশি নাই, একটাই, তাহলে অনাবৃত অঙ্ক একটা হবে। দশমিকের পরে আবৃত্ত একটা, দশমিকের পরে আবৃত্ত দুইটা, তাহলে একটা দুইটা লসাগু কত? কারণ আবৃত্তর বেলায় লসাগু করতে হয়, তাহলে আবৃত্ত একটা আবৃত্ত দুইটা, তাহলে একটা দুইটা লসাগু কত? 2। 1 আর 2-এর লসাগু 2। তাহলে আমরা বুঝলাম অনাবৃত অঙ্ক হবে একটা, আবৃত্ত অঙ্ক হবে দুইটা। অনাবৃত অঙ্ক হবে একটা, আবৃত্ত অঙ্ক হবে দুইটা, তাহলে মোট কয়টা? 3টা অঙ্ক হবে। আমি যখন এই সংখ্যাগুলোকে সদৃশ বানাইতে যাব তখন দশমিকের পরে মোট 3টা অঙ্ক হবে, এর মধ্যে একটা অঙ্ক থাকবে অনাবৃত, 2টা অঙ্ক থাকবে আবৃত্ত। তাহলে আমি যদি এখন একটু সাজাই লিখতে যাই, 2.23 পৌনপুনিক, অনাবৃত অঙ্ক একটা হবে, তো দশমিকের পরে থাকা একটা অঙ্ক আমি লিখে ফেললাম। আবৃত্ত অঙ্ক 2টা হবে, এই যে 3-এর উপরে পৌনপুনিক, আমি এটাকে 2বার লিখে দিব এবং 2বারই আমি পৌনপুনিকের চিহ্ন দিব। তাহলে অনাবৃত একটা, আবৃত্ত 2টা। এবার 5.235 এর উপরে পৌনপুনিক। আচ্ছা, অনাবৃত অঙ্ক হবে একটা, তো 5.2 দশমিকের পরে একটা অঙ্ক আমি লিখে ফেলছি। এখন আবৃত্ত হবে 2টা, এখানে আবৃত্ত 2টা অলরেডি আছে, তো 35 এর উপরে পৌনপুনিক দেব। শেষ হয়ে গেছে। কি ইজি না? তাহলে এই জন্য আমরা যখন প্রথমবার বুঝবো অনেক বেশি ব্যাখ্যা দেওয়া দরকার হয়, অনেক উদাহরণ দেওয়ার দরকার পড়ে, বোঝানোর দরকার পড়ে। বুঝে গেলে খুব দ্রুত হয়ে যায়। যে কত দ্রুত হয়ে গেল! দশমিকের পরে একটা অনাবৃত সব জায়গাতে, দশমিকের পরে 2টা আবৃত্ত সব জায়গাতে। তাহলে এটা হচ্ছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ, এই যে সেটা। তো এখানে তো সেভাবে করে লিখে দেওয়া হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এগুলো আমরা সমাধান করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে, অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।